জিকরের ঘটনাটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তো বৃহত্তর ষড়যন্ত্রটা কি সেটা পরবর্তীকালে ধীরে ধীরে সামনে এসেছে, প্রমাণিত হয়েছে বলা যাবে না। সেটা হচ্ছে যে হাসপাতালের ব্যাপক দুর্নীতি। সেই দুর্নীতির কারণেই এই সমস্ত অপকর্ম তারা সংগঠিত করেন। একটি শ্বেতপত্র প্রকাশিত হোক, সেখানে এই শিল্প সম্মেলন করার নাম করে জনগণের টাকা যেভাবে মোৎসব হচ্ছে, মোৎসব হচ্ছে বলা যেতে পারে। এই শিল্প সম্মেলন সংগঠিত করতে বিজ্ঞাপন থেকে শুরু করে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, পাশাপাশি কি পরিমাণ বিনিয়োগ হয়েছে। আজ পর্যন্ত এতগুলো শিল্প সম্মেলন করেছেন, বিনিয়োগটা কোথায়? আমরা তো বিনিয়োগটা দেখতে পাচ্ছি না। আসলে এই শিল্প সম্মেলনের নামে একটা নাটক তিনি করতে ভালোবাসেন, এবং সেখানে যারা আমন্ত্রণ জানালে মানুষ তো আসবেই, একটু সাহায্য আসবেন, তারা খাবেন, গল্প করবেন, চলে যাবেন। কিন্তু সেসব করার আগে তারা তো ভাববেন যে সিঙ্গুর টিঙ্গুর বাদ দিন, টলিউডে কি হচ্ছে। ধর্মঘট না হওয়াটা এটাই তো প্রমাণ করে যেখানে কোনো শিল্প নেই। দেখুন, আমি একটা কথা বলি, যে রাজ্যে একজন বিধ্বংসকারী মানুষ প্রশাসনিক ক্ষমতায় আছেন, যার সঙ্গে দুর্নীতি ওতপ্রোত যুক্ত, সেখানে কোনো শিল্প হবে না, হতে পারে না। এইটা তো হচ্ছে দুর্নীতির মূলক যে তদন্ত হয়েছে সেই বিষয়ে চার্জ গঠন। এটা সরাসরি প্রত্যক্ষভাবে অভয়ার হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নয়, তবে নিঃসন্দেহে এত বড় দুর্নীতি সম্পর্কে তথ্য প্রকাশিত হলে এবং সেই দুর্নীতির জন্যেই যে অভয়া খুন হয়েছিলেন, যে আশঙ্কা সাধারণ মানুষ করছেন, চিকিৎসকরা করছেন, তার হয়তো একটা সূত্র পাওয়া যাবে। আর তার মানে আপনার কথা সূত্র হলো এটা বলাই যায় যে আরজি করে দুর্নীতির মধ্যেই কোথাও গিয়ে লুকিয়ে রয়েছে খুনের মোটিভ। হ্যাঁ, সেটা তো প্রথম দিন থেকে আমি বলছি যে আরজি করের ঘটনাটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তো বৃহত্তর ষড়যন্ত্রটা কি সেটা পরবর্তীকালে ধীরে ধীরে সামনে এসেছে, প্রমাণিত হয়েছে বলা যাবে না। সেটা হচ্ছে যে হাসপাতালের ব্যাপক দুর্নীতি। সেই দুর্নীতির কারণেই এই সমস্ত অপকর্ম তারা সংগঠিত করেন। স্যার, স্নিফার ডগ দিয়ে তদন্ত করা হলেও তার কোনো তথ্য এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি, এমনকি সেই তথ্য তাদেরও জানানো হয়নি, এমনই অভিযোগ করছেন তিলোত্তম মহাপাত্র। তারা অভিযোগ করতেই পারেন, তাদের অভিযোগ নিয়ে তো আমার কোনো মন্তব্য করার অবকাশ নেই। আমরা দেখেওছিলাম যে ঘটনার দিন সেখানে স্নিফার ডগ গিয়েছিল এবং সিবিআই এর যে বারংবার যে চার্জশিট নিয়ে যে ব্যাপার, যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারা, কি বলবেন সিবিআই এর ভূমিকা? না, সিবিআই এর ভূমিকায় তো আমরা সকলেই অসন্তুষ্ট। মানে যারা অন্ততপক্ষে এটা বিশ্বাস করি যে সিবিআই ভারতবর্ষের একটা খুব গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা বা প্রধান তদন্তকারী সংস্থা, তাদের তদন্তের যে গতিমুখ হওয়া উচিত ছিল, যে তদন্তের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা যেত, সে কাজে সিপিআই এখনো পর্যন্ত সফল হননি। সেটা তো সত্যি দুঃখের, এবং তাদের এই ব্যর্থতার ফলে কিন্তু মানুষের মধ্যে একটা অনাস্থা তৈরি হবে এবং নৈরাজ্য তৈরি হবে। সেটা যতক্ষণ না আমাদের এই সমস্ত সংস্থা, যারা বিশেষ করে তদন্তের সঙ্গে যুক্ত, স্বাধীনভাবে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে পারছেন, তার মানে তারা প্রকৃতপক্ষে নৈরাজ্যকে আহ্বান করছেন। আরজি কর কাণ্ডে একদম এবার নতুন করে তদন্তের দাবি অভয়ার বাবা মা, একদম হাইকোর্টে আবেদনের প্রস্তুতি। সামনে আসবে কি আরো নাম? এই তদন্ত হলে আসা উচিত, তো তদন্ত ঠিক মতো হলে অনেকেরই নাম আসা উচিত। স্যার, 26,000 চাকরি বাতিল মামলায় ভবিষ্যৎ কি? কারণ পুরো প্যানেল কি কোথাও গিয়ে বাতিল হতে চলেছে, কি বলবেন? কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে তাদের রায়ে খুব স্পষ্ট করে দিয়েছেন যে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক, অতএব তার পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছেন। আজকে নতুন করে তো বিষয়টা উত্থাপিত হচ্ছে না, এটা তো ইতিমধ্যে নির্ধারিত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের মধ্য দিয়ে। সুতরাং এখন হয় আদালত, সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের জাজমেন্টকে বহাল রাখবেন কিংবা বহাল রাখবেন না, এটাই শেষ পর্যন্ত বিচার্য হবে। এর বাইরে তো বিচার্য হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আপনার থেকে একদম সবসময় এই ব্যাপার প্রতিক্রিয়া নিয়েছি। আপনি দিল্লিতে যখন থেকেছেন সেই সময় একদম তাৎক্ষণিকভাবে একটা প্রশ্ন করব যে আগামী 10ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, কতটা আশাবাদী যে এই যে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকার কথা বলছেন, সেই ব্যাপারে কি বলবেন? না, আমরা তো আশা করবোই, আমরা তো কলকাতা হাইকোর্ট রায় বহাল থাক তেমনই সওয়াল করেছি। এখন আমাদের সওয়াল যদি আদালত গ্রহণ করেন তো সভাপতি আমরা খুশি হব, কিন্তু আদালত কি রায় দেবেন তা তো আগাম বলা মুশকিল।
স্যার, শিল্পের অনুকূল পরিবেশ, আদর্শ পরিকাঠামো দেশে হোক বা বিদেশে, মুখ্যমন্ত্রী বারংবার শিল্প মহলের কাছে বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরেছেন। তবে শুধু কথার কথা নয়, এ রাজ্যেও যে শিল্প স্থাপনে কতটা আগ্রহী তা বোঝাতে প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয় এই রাজ্যে, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আয়োজকদের মধ্যে অন্যতম। এবছরেও 5 এবং 5th এবং 6 ফেব্রুয়ারি নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কার্যত চাঁদের হাট লক্ষ্য করলাম আমরা। অংশ নিয়েছেন একদম 40টি দেশের 200-র বেশি প্রতিনিধি, রয়েছেন মুকেশ আম্বানি আর সজ্জন জিন্দালরা। কি বলবেন, রাজ্যে কি দেখুন, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ইতিপূর্বে বলেছি, একটি শ্বেতপত্র প্রকাশিত হোক, সেখানে এই শিল্প সম্মেলন করার নাম করে জনগণের টাকা যেভাবে মোৎসব হচ্ছে, মোৎসব হচ্ছে বলা যেতে পারে, এই শিল্প সম্মেলন সংগঠিত করতে বিজ্ঞাপন থেকে শুরু করে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, পাশাপাশি কি পরিমাণ বিনিয়োগ হয়েছে, আজ পর্যন্ত এতগুলো শিল্প সম্মেলন করেছেন, বিনিয়োগটা কোথায়? আমরা তো বিনিয়োগটা দেখতে পাচ্ছি না। আসলে এই শিল্প সম্মেলনের নামে একটা নাটক তিনি করতে ভালোবাসেন, এবং সেখানে যারা আমন্ত্রণ জানালে মানুষ তো আসবেই, এটা স্বাভাবিক, আসবেন, তারা খাবেন, গল্প করবেন, চলে যাবেন। কিন্তু সেসব করার আগে তারা তো ভাববেন যে সিঙ্গুর টিঙ্গুর বাদ দিন, টলিউডে কি হচ্ছে। তারা তো তাকিয়ে দেখবেন টলিউডের যারা পরিচালক তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এই হচ্ছে পরিবেশ। সেই পরিবেশে কোনো বুদ্ধিমান ব্যবসায়িক এখানে বিনিয়োগ করতে আসবেন বলে আমার মনে হয় না। আর ইতিমধ্যেই তো দেখলাম সংসদে একটা তথ্য পেশ হয়েছে, এই গত কয়েক বছরে, গত 2 বছরে বোধ হয় 2200-র ওপর ছোটোখাটো কারখানা তারা বাংলা ছেড়ে পালিয়ে গিয়েছেন। যতদিন এই রাজ্যে উনি আছেন এবং ওর কাটমানি সংস্কৃতি আছে, ততদিন এখানে কোনো শিল্প আসবে না, এ নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। একদম বিশ্বের শিল্পপতিদের কাছে বাংলার শিল্প বান্ধবের ছবি আরো একবার তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ধর্মঘট হয় না বাংলায়, একদম ফিরেছে কর্মসংস্কৃতি। ধর্মঘট না হওয়াটা এটাই তো প্রমাণ করে যেখানে কোনো শিল্প নেই, এবং সেটাই প্রমাণ করে যারা শিল্পপতি তারা জানেন যে পুঁজি বিনিয়োগ হলে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে ধর্মঘট করবে। স্যামসাং এর অত বড় কারখানা একটা ঐতিহাসিক ধর্মঘট হয়ে গেল, তা বলে কি স্যামসাং পালিয়ে গেছে নাকি? আসলে তিনি ধর্মঘট হয় না বলে চিরকাল পুঁজির পাহারাদার হিসেবে কাজ করেছেন, কিন্তু পুঁজি শুধুমাত্র তাতেই সন্তুষ্ট নন, পুঁজি আরও কিছু চান। সেইটা করতে গেলেই যখন ভাবেন যে সিঙ্গুরের মতো এত বড় একটা প্রায় সম্পূর্ণ কারখানা তিনি কৃতিত্বের সঙ্গে গুজরাটকে উপহার দিয়েছেন। এবং আবারও বলি, টলিউডকে তাকে দেখছেন তো, ওরা আজকের খবরের কাগজেই তো সংবাদ আছে টলিউডের পরিচালকরা কিভাবে নির্যাতিত হচ্ছেন, তারা সামান্য শিল্পমূলক যে শিল্প তাতেই কাজ হচ্ছে না। অতএব যারা টাকা বিনিয়োগ করবেন তারা তো মুখ্যমন্ত্রীর মিষ্টি মুখ দেখে বিনিয়োগ করবেন না, তারা শিল্পের বাস্তব পরিস্থিতি দেখে বিনিয়োগ করবেন। আমি আবারও বলি, আসুক তথ্য, শ্বেতপত্র, কত টাকা খরচ হয়েছে জনগণের করের এবং কি পরিমাণ বিনিয়োগ হয়েছে আজ পর্যন্ত, এই তথ্যগুলো তো আসছে না। কি মনে হয় সামনে আসবে কখন? কখনোই আসবে না। সত্য তথ্য প্রকাশ করার মতো সাহস দরকার, সেই সৎসাহস তো না আছে ওর, না আছে ওর গুরু মোদির। সকলেই তথ্য গোপন করেন। আচ্ছা, সম্মেলনের তাৎপর্য বলতে গিয়ে একদম বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন অনেকেই প্রশ্ন তোলেন কি হবে এই সম্মেলন করে, কিন্তু আমাদের দেখা দেখি অন্য সব রাজ্য এ ধরনের সম্মেলন করছেন, আর তাছাড়া পরবর্তী প্রজন্মের জন্য এই সম্মেলন জরুরি। হ্যাঁ, ঠিকই তো, পরবর্তী প্রজন্মের জন্য উনি সিঙ্গুর কারখানা ধ্বংস করেছিলেন, এটা জরুরি। পরবর্তী প্রজন্মের জন্য ওর চেলারা টালিগঞ্জের সে শিল্প টলিউডে, সেখানে কাজ কমে গিয়েছে, কাজ হচ্ছে না, নামকরা পরিচালকরা কাজ পাচ্ছেন না, তারা অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন। পরবর্তী প্রজন্মের জন্যই ওর সমস্ত কুকীর্তি লেখা হয়ে থাকবে। আচ্ছা, কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে, একদম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এসে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে একদম মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা একদম শোনা গেল। কথার ফাঁকেই একদম বলে ফেললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বটে, তবে তিনি আমাদের কাছে দিদি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কি রকমের সম্পর্ক, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রয়োজনে সাহায্য পেয়েছেন তিনি, সে কথাও এবারে একদম মঞ্চে দাঁড়িয়ে শেয়ার করলেন সকলের সঙ্গে। এবং বক্তা যখন সৌরভ গঙ্গোপাধ্যায়, তখন একেবারে সামনের সারিতে বলেছিলেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল এবং সঞ্জীব গোয়েঙ্কারা। তারপর শিল্পপতিদের সামনে একদম দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন যে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণের জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো আন্তরিকভাবে খুবই
ইয়ে রয়েছি, মানে ঋণী। এবং সেই জায়গা থেকে তিনি বলছেন, আমি প্রত্যেক বছর যখন এখানে আসি প্রত্যেকবারই দেখি এই শিল্প সম্মেলনের প্রচুর প্রাচুর্যতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শিল্পক্ষেত্রে সার্বিকভাবে সফল সমস্ত শিল্পপতিদের এক ছাদের তলায় নিয়ে আসাই এই শিল্প সম্মেলনের লক্ষ্য, যাতে বাংলার মাটিতে শিল্প পরিসর আরো প্রশস্ত। ভালো, খুব ভালো। সৌরভ ভালো কথা বলেছেন, তাকে অনেক ধন্যবাদ। কিন্তু তিনি শিল্পের পরিবেশের বদলে দিদির গুণগান করেছেন, এবং যারা শিল্পপতি তারা সব বোঝেন, তারা অনেক জানু, তারা এসব কথায় মোটেই প্রলোভিত হবেন না বা প্ররোচিত হবেন না। সৌরভ খুব ভালো মানুষ, পশ্চিমবঙ্গের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তার কভার ড্রাইভের জন্য, স্টেপ আউট করে বল মারার জন্য, শিল্প করার জন্য নয়। সেই জন্যে তিনি যা বলছেন সেটা যারা শুনছেন খুব ভালো, শুনুন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই তথ্য আসছে না কেন? আবারও বলি, কালকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিন যে আজ পর্যন্ত 8টি এই তথাকথিত শিল্প সম্মেলন করে কত টাকা খরচ করেছেন এবং সেই অনুপাতে কত টাকা বিনিয়োগ হয়েছে। এই তথ্যটা চাই আমরা। পশ্চিমবঙ্গের কি মনে হয়, রাজ্য কি কোথাও গিয়ে শিল্পমুখী হবে? যে শিল্প একটা সময়, দেখুন, আমি একটা কথা বলি, যে রাজ্যে একজন বিধ্বংসকারী মানুষ প্রশাসনিক ক্ষমতায় আছেন, যার সঙ্গে দুর্নীতি ওতপ্রোত যুক্ত, সেখানে কোনো শিল্প হবে না, হতে পারে না। শিল্প গঠনটা একটা বৈজ্ঞানিক অর্থনৈতিক প্রক্রিয়া। এটা চাইলেই বা বড় বড় শিল্পীদের দিয়ে নাচ গান করিয়ে বিরিয়ানি খাওয়ালে পরেই শিল্পপতিরা আসবেন, ভাবার কোনো কারণ নেই। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমি একদম আর্যিকর প্রসঙ্গ দিয়ে শেষ করবো। নির্যাতিতার মা তিনি বলছেন আমার মেয়ে পরিকল্পিত খুনের শিকার, এবং হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি বারংবার দায়ী করেছেন। এবার তিনি বলছেন কোনো প্রভাবশালী বলেই হয়তো কাউকে আড়াল করা হচ্ছে, প্রমাণ সামনে আনা হচ্ছে না। কি বলবেন? তো ঠিকই, তার অভিযোগের তো যথেষ্ট যুক্তি আছে। তো আবারও বলি, প্রভাবশালী অনেকেই আছেন। আমার মনে তো একটা খুব প্রশ্ন জেগে ওঠে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে বলছেন সকাল থেকে আমি মনিটর করেছি, রাত্রে ঘুমোতে পারিনি। এর ভয়াবহ ইঙ্গিত দেয় এ ঘটনা। তদন্তকারী সংস্থার তো এই বিষয়টা তদন্ত করে সামনে আনা উচিত ছিল। এবং এমনকি নির্যাতিতদের হয়ে যারা আইনজীবী ছিলেন, আমার কিছু বলা উচিত না, তাদেরও এই দিকটা নিয়ে তো অনেক বেশি আলোড়িত হওয়া দরকার ছিল বলে আমি মনে করি। আমার একটা ছোট প্রশ্ন দিয়ে আমি শেষ করবো। সিবিআই কে বারংবার একদম, এবার দেখা গেল নিম্ন আদালতের পর একদম উচ্চ আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সামনে একদম সিবিআই ভৎসনার মুখে পড়ছে। সিবিআই এর ভূমিকা নিয়ে কি বলবেন? অত্যন্ত হতাশজনক ভূমিকা। আমি তো বারবার বলছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে সিবিআই এর যে ভূমিকা আমরা তদন্তকারী সংস্থা হিসেবে আশা করেছিলাম, আমরা দেখলাম সিবিআই সেই ভূমিকা পালন করতে পারলেন না রাজনৈতিক চাপে। এটাই দুর্ভাগ্যের।